হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিপি এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতোই আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে ইভিএস এবং জেনারেল সায়েন্সের একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে। আজকে রয়েছে দেখো প্র্যাকটিস সেট নাম্বার 21। এর আগে আমি টোটাল 20টি প্র্যাকটিস সেটের ভিডিও দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। দেখো এই প্রতিদিনের সেটের মতোই এই সেটেও রয়েছে 30টা প্রশ্ন। প্রতিটা প্রশ্নই কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, আসন্ন এসএলএসটি, পিটি, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটি দেখো, শেষ পর্যন্ত পাশে থেকো। আর তোমাদের হাতে থাকছে 3 সেকেন্ড করে সময়, তোমরা তার মধ্যে সঠিক আনসারটি দেওয়ার চেষ্টা করো। আর সবার শেষে তোমরা কমেন্ট করে জানিও তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলি সঠিক আনসার দিতে পারলে। চলো তাহলে শুরু করা যাক। দেখো আমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি মিশ্র স্নায়ু? রয়েছে 4টে অপশান, অপটিক অডিটর, গ্লসোফ্যারিঞ্জিয়াল নাকি অকিউলোমোটর। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, গ্লসোফ্যারিঞ্জিয়াল হলো একটি মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু কাকে বলা হয় তার আগে বলে দিই যে আমাদের যে স্নায়ু রয়েছে, স্নায়ুকে কাজের অনুসারে 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? সংজ্ঞাবহ, আজ্ঞাবহ আর একটা সহযোগী। এই যে সংজ্ঞাবহ স্নায়ু আর আজ্ঞাবহ স্নায়ু, এই দুটো স্নায়ু মিলিয়ে তৈরি হয় মিশ্র স্নায়ু। আর এখানে দেখো এখানে মিশ্র স্নায়ু চেয়েছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, কিন্তু এই সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ দুটো স্নায়ু দিয়েই গঠিত, স্নায়ুর সমন্বয়েই গঠিত হয়, সেই জন্য একে বলা হয় মিশ্র স্নায়ু। আর এই স্নায়ু কী করে? উভয় মুখে স্নায়ু স্পন্দন পরিবহন করতে সাহায্য করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় নিম্নলিখিত কোন হরমোন? এটা হবে ক্ষরিত হয় কোন হরমোন? রয়েছে 4টে অপশান, টিএসএইচ, জিটিএইচ, এসিটিএইচ নাকি অক্সিটোসিন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমরা সবাই জানি যে পিটুইটারির 2টো ভাগ, একটা অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? এসিটিএইচ, এলএইচ, জিএইচ, জিটিএইচ। এছাড়াও এই ধরনের যে হরমোনগুলো, এইগুলো সমস্ত অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। আর 2টো হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, সেগুলো কি? একটা এখানে রয়েছে দেখো অপশানে অক্সিটোসিন, আরেকটা হবে ভেসোপ্রেসিন। এই যে অক্সিটোসিন, তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি অক্সিটোসিন হবে সঠিক আনসার। পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন ক্ষরিত হয়। আর অগ্র পিটুইটারি থেকে, এখানে কিন্তু বাকি যে অপশানগুলো দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। এগুলো মনে রাখবে, কোন পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রয়েছে 4টে অপশান, থাইরক্সিন, অক্সিন, জিব্বারেলিন নাকি সাইটোকাইনিন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। অক্সিন হরমোন উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ উদ্ভিদের কাণ্ড যে আলোকের দিকে ওদের গমন হয় আর চলন হয়, আর মূলের যে অভিকর্ষের দিকে চলন হয়, এই চলনগুলো কিন্তু ট্রপিক চলন, এগুলো সবই নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন, 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কোন অংশ? মস্তিষ্কের কোন অংশ শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে? রয়েছে 4টে অপশান, পন্স, সেরিবেলাম, থ্যালামাস নাকি সবগুলো। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, পন্স বা যোজক। আমাদের যে শ্বাসক্রিয়া হয় মস্তিষ্কের, এই পন্স নামক অংশটি কিন্তু এই শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এবার বলে দিই এই পন্স কোথায় থাকে। আমাদের মস্তিষ্কের 3টে পার্ট, অগ্র, মধ্য আর পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে যে পশ্চাৎ মস্তিষ্ক রয়েছে,
পশ্চাৎ মস্তিষ্ক, এই পশ্চাৎ মস্তিষ্ককে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা মেটেনসেফালন, আরেকটা ভাগ করা যায় মাইলেনসেফালন। এই যে মেটেনসেফালনেরই অংশ হচ্ছে পন্স। আর এই পন্স কি কাজ করে? আমাদের যে বললাম মস্তিষ্কের তিনটে ভাগ, অগ্র, মধ্য আর পশ্চাৎ। এই মধ্য মস্তিষ্কের সঙ্গে এই পন্সের নিচে থাকে লঘু মস্তিষ্ক। এই কি করে? মধ্য মস্তিষ্কের সঙ্গে লঘু মস্তিষ্কের এবং সুষুম্না শীর্ষকের মধ্যে সংযোগ স্থাপন করে পন্স। তাহলে কি বললাম? এটা পশ্চাৎ মস্তিষ্ক, এর আগে থাকে মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্কের সঙ্গে পন্স কি করে? তাহলে পশ্চাৎ মস্তিষ্কেরই অংশ কি? লঘু মস্তিষ্ক আর সুষুম্না শীর্ষক, এই দুটোর সংযোজক বা এদের মধ্যে সংযোগ রক্ষা করে। তাহলে মধ্য মস্তিষ্কের সঙ্গে লঘু মস্তিষ্ক আর কিসের বললাম? সুষুম্না শীর্ষকের সংযোগ স্থাপন করে এই পন্স। এটার নামই যোজক। ঠিক আছে, এই পন্সের আরও একটা নাম যোজক, অর্থাৎ এটা সংযোগ রক্ষা করে। আর আরও যে কাজটা করে এটা মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো, উল্টানো পিরামিড দেখা যায় কোন বাস্তুতন্ত্রে? রয়েছে 4টে অপশান। মরুভূমি বাস্তুতন্ত্রে, বনজ বাস্তুতন্ত্রে, পরজীবীদের বাস্তুতন্ত্রে, নাকি চারণভূমি বাস্তুতন্ত্রে? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো, উল্টানো পিরামিড যেখানে দেখা যায় সেটা হলো যেখানে পরজীবীরা বসবাস করে সেই বাস্তুতন্ত্রে কিন্তু উল্টানো পিরামিড দেখা যায়। এটা মনে রাখবে, পরজীবীদের বাস্তুতন্ত্রে উল্টানো পিরামিড দেখা যায়। পরজীবীদের বাস্তুতন্ত্রে কেমন উল্টানো পিরামিড দেখা যায় না, পরজীবীরা ধরো কোনো বনজ বাস্তুতন্ত্রের সর্বোচ্চ একদম উল্টানো পিরামিডটা কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়। এর যে নিচে, একদম নিচে থাকে বৃক্ষ। ধরো এই বৃক্ষ থাকা মানে সেখানে কি থাকবে? অনেক রকম পাখি থাকবে। আর এই পাখিদের দেহে কি করে? বিভিন্ন রকম পরজীবীরা বসবাস করে, তাই তো? পরজীবী বা পোষক বসবাস করে। আবার এই পোষকদের দেহে আবার পরজীবীও পোষক বসবাস করে। তাহলে এইভাবে এখানে দেখো, এই যে বৃক্ষের সংখ্যা সব থেকে কম হয়, কারণ বৃক্ষ আকারেও বড় হয়, তার থেকে আরেকটু আকারে ছোট হয় পাখিদের সংখ্যা আরেকটু কিছুটা বাড়ে। তারপরে পাখিদের থেকে আরও বেশি থাকে পরজীবীরা একদম মানে তাদেরকে খালি চোখে দেখা যায় না, বা দেখা গেলেও একদম মানে ছোট। আর তারপরে রয়েছে দেখো একদম উপরের স্তরে যে পরজীবীদের মধ্যে যে অধিপরজীবীও বসবাস করে। তাহলে এখানে দেখো বাস্তুতন্ত্রের পিরামিডটা ক্রমশ উপর থেকে নিচের দিকে নামছে, এটা হয়ে যাচ্ছে তাহলে উল্টানো পিরামিড। মনে রাখবে, এই উল্টানো পিরামিড যেখানে দেখা যায় সেখানে কিন্তু সেই বাস্তুতন্ত্রে পরজীবীরা থাকে, সেই বাস্তুতন্ত্রেই একমাত্র উল্টানো পিরামিড দেখা যায়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে রয়েছে, দেখো, দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য? রয়েছে 4টে অপশান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নাকি ভিটামিন? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে একমাত্র প্রোটিন গঠনে কিন্তু নাইট্রোজেন একদম অপরিহার্য, মানে নাইট্রোজেন ছাড়া প্রোটিন গঠিতই হবে না। সেই জন্য আমাদের দেহে এই প্রোটিনের মাধ্যমেই নাইট্রোজেন সরবরাহ করে, প্রোটিনই কিন্তু আমাদের দেহে নাইট্রোজেন সরবরাহ করে। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, প্রোটিনের মাধ্যমে আমাদের দেহে নাইট্রোজেন সরবরাহিত হয়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো, গ্লাইকোজেনের রিপিটিং ইউনিট কি? অর্থাৎ গ্লাইকোজেন কি দিয়ে তৈরি হয় সেটাই বলা হয়েছে। দেখো, রয়েছে 4টে অপশান, ম্যানোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, নাকি ফ্রুক্টোজ? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে।
দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, গ্লুকোজ দিয়ে। গ্লুকোজ হলো গ্লাইকোজেনের রিপিটিং ইউনিট, অর্থাৎ অনেকগুলো গ্লুকোজ পরপর যুক্ত হয়ে কি করে, গ্লাইকোজেন উৎপন্ন করে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো স্তন্যপায়ীর হৃৎপিণ্ডে ডান অলিন্দ থেকে কোন কপাটিকা ঠেলে রক্ত ডান নিলয়ে যায়? রয়েছে 4টে অপশান, বাইকাস্পিড ভাল্ব, ট্রাইকাস্পিড ভাল্ব, পালমোনারি ভাল্ব নাকি অ্যাওর্টিক ভাল্ব। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের আনসার দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে কোথায় কোন ভাল্বটা থাকে। দেখো এখানে আমি একটা হৃৎপিণ্ডের ছবি আঁকার চেষ্টা করছি। হৃৎপিণ্ডের ছবি আমি একদম সিম্পলভাবে একটা ছবি আঁকার চেষ্টা করছি। এটা ধরো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড যদি এটা হয়, এই যে হৃৎপিণ্ডের এই উপরের দিকে এই অংশটাকে কি বলা হয়, উপরের দিকের অংশটাকে বলা হয় এটা ডান, এই দিকের অংশটা ডান হয় আর এই দিকের অংশটা বাম হয়। এর মধ্যে এই যে ওপরের প্রকোষ্ঠটা হয় ডান অলিন্দ আর নিচেরটা হয় নিলয়, নিচেরটা হয় নিলয়। এটা তাহলে ডান অলিন্দ, এটা ডান নিলয়, আর এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়, মনে রাখবে। এইবার দেখো এইখানে কি বলেছে যে স্তন্যপায়ীর হৃৎপিণ্ডে ডান অলিন্দ থেকে কোন কপাটিকা ঠেলে ডান নিলয়ে রক্ত যায়, মানে এই যে ডান অলিন্দ থেকে রক্তটা এই ডান নিলয়ে প্রবেশ করবে, এখানে একটা কপাটিকা থাকে, এই কপাটিকাটার নাম জানতে চেয়েছে। দেখো এখানে রয়েছে 4টে অপশান, বাইকাস্পিড ভাল্ব, ট্রাইকাস্পিড ভাল্ব, পালমোনারি ভাল্ব নাকি অ্যাওর্টিক ভাল্ব। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, ট্রাইকাস্পিড ভাল্ব থাকে এই যে জায়গাটায়, এই ভাল্বটার নাম হয়ে যায় ট্রাইকাস্পিড ভাল্ব। এখানটা একটা ভাল্বের মতন থাকে, এই ভাল্বটার নাম হয়ে যায় ট্রাইকাস্পিড ভাল্ব। দেখো বাকি যে অপশান রয়েছে বাইকাস্পিড ভাল্ব, এই বাইকাস্পিড ভাল্ব তাহলে কোথায় থাকে, এটা আমরা দেখেই বুঝতে পারছি ডান নিলয়ে আর ডান অলিন্দ আর ডান নিলয়ে যদি ট্রাইকাস্পিড ভাল্ব থাকে তাহলে বাইকাস্পিড ভাল্ব কোথায় থাকে, বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে এখানটায় যে ভাল্বটা থাকে সেই ভাল্বটা হয়ে যায় তাহলে কি বাইকাস্পিড ভাল্ব। আর রয়েছে দেখো তাহলে বাইকাস্পিড ভাল্ব কোথায় থাকে বললাম, বাম নিলয় আর বাম অলিন্দের মাঝে, বাম নিলয় ও অলিন্দ, বাম অলিন্দ ও নিলয়, এটা আমি নিলয় ও অলিন্দ লিখছি, ওপরে যেহেতু অলিন্দ থাকে আগে অলিন্দ হবে, আর ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে ট্রাইকাস্পিড ভাল্ব থাকে। আর দেখো রয়েছে পালমোনারি ভাল্ব, আর পালমোনারি ভাল্ব কোথায় থাকে না, ডান নিলয় আর ফুসফুসীয় ধমনির মাঝখানে থাকে, ডান নিলয় আর ফুসফুসীয় ধমনি, অর্থাৎ ডান নিলয় ফুসফুসীয় ধমনি থেকে ডান নিলয়ে যে রক্ত যায় সেই কাজটা করে, সেখানটায় কোন ভাল্ব থাকে, পালমোনারি ভাল্ব। আর রয়েছে অ্যাওর্টিক ভাল্ব, অ্যাওর্টিক ভাল্ব কোথায় থাকে, বাম নিলয় আর মহাধমনির মাঝখানে। বাম নিলয় এই যে আমি বড় করে এঁকেছি মোটা করে, এটা মহাধমনি, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনি, আর এখানটা একটা এইভাবে একটা থাকে সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনি। এই ফুসফুসীয় ধমনি আর বাম নিলয়ের মাঝখানে, ফুসফুসীয় ধমনি ডান নিলয়ের মাঝখানে পালমোনারি ভাল্ব থাকে, আর অ্যাওর্টিক ভাল্ব থাকে বাম নিলয় আর মহাধমনির মাঝখানে। এটা মনে রাখবে, এই যে মোটা করে এঁকেছি এটা এখানটায় ঠিক করে বোঝা যাচ্ছে না, তো তোমরা শুধু মনে রাখলেই হবে যে কোন কোন কপাটিকাটা কোথায় থাকে। তাহলে ডান নিলয় আর বাম নিলয়ের মাঝখানে থাকছে ডান অলিন্দ, আর ডান নিলয়ের মাঝখানে থাকছে ট্রাইকাস্পিড, আর বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকছে বাইকাস্পিড, পালমোনারি থাকছে ডান নিলয় আর ফুসফুসীয় ধমনি, আর
অ্যাওর্টিক ভাব থাকছে কোথায়, বামনিলয় আর মহাধমনির মাঝখানে, এগুলো মনে রাখবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে স্থৈতিক শক্তি মুক্ত করে তাকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, বাষ্পমোচন, সালোক সংশ্লেষ, শ্বসন নাকি পরিবহন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, শ্বসন বলা হয়। রাসায়নিক প্রক্রিয়া, জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য, কোষের মধ্যে যে খাদ্য সেগুলো জারিত হয়ে কি হয়, স্থৈতিক শক্তি মুক্ত করে, এই প্রক্রিয়াটাকেই বলা হয় শ্বসন। শ্বসন ক প্রকারের হয়? 3 প্রকারের। কি কি? সবাত শ্বসন, অবাত শ্বসন, আরেকটা হয় সন্ধান প্রক্রিয়া, যেটাকে বলা হয় সন্ধান প্রক্রিয়া। এই 3 প্রকারের হয় শ্বসন, মনে রাখবে। তাহলে কোন কোন প্রকারের শ্বসন হয়? সবাত শ্বসন, অবাত শ্বসন আর সন্ধান প্রক্রিয়া। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, বায়োলজিতে অভিব্যক্তির অর্থ কী? রয়েছে 4টে অপশান, জীবাশ্মগুলি খুব পুরনো, সমুদ্র জলে জীবন সৃষ্টি হয়, সজীব বস্তু সতত পরিবর্তনশীল, নাকি বন মানুষ থেকে মানুষ সৃষ্টি হয়। বায়োলজিতে অভিব্যক্তির অর্থ কী? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, সজীব বস্তু সতত পরিবর্তনশীল, সেটাকেই বলা হয় অভিব্যক্তি। চলো আমরা যাই 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় কোন হরমোনের প্রভাবে? রয়েছে 4টে অপশান, এলএইচ, টিএসএইচ, টিএইচএস, এটা টিএসএইচ হবে, কারণ টিএইচএস বলে কোনো হরমোন হয় না, টিএসএইচ হবে। আর হচ্ছে এসিডিএইচ নাকি এডিএইচ। তো টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, বোঝা গেল? তাহলে এখানে এই অপশানটা হয়ে যাবে টিএসএইচ। আর এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, এসিডিএইচ মানে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, আর এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর মধ্যে কোন হরমোনটা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় কোন হরমোনের প্রভাবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, এডিএইচ। এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডায়াবেটিক হরমোনের প্রভাবে হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এই ডায়াবেটিস ইনসিপিডাস রোগের আরেকটা নাম রয়েছে, সেটা কি? বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ। আমরা কি জানি, এই এডিএইচ হরমোন আমাদের বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে। বৃক্ক থেকে যখন মূত্র উৎপাদন হয়, সেখানে বৃক্কীয় নালিকায় কি করে? জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে এডিএইচ, জলের পুনঃশোষণ। এইবার এডিএইচ যদি কম ক্ষরণ হয় তখন কি হবে? জলের পুনঃশোষণে বাধা ঘটবে, অর্থাৎ জলের পুনঃশোষণ ঠিকঠাকভাবে হবে না। আর জলের পুনঃশোষণ না হলে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হবে, তখন সেই যে রোগটা দেখা দেয় সেটাকে বলা হয় বহুমূত্র রোগ। আর এটা অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের প্রভাবে হয়। অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের কম ক্ষরণ হলেই কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস রোগ দেখা দেয়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলানো রয়েছে এইখানটায়। দেখো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলালে আমরা কোনটা সঠিক হবে সেটা আমাদেরকে বলতে হবে। দেখো এখানটায় প্রথমে রয়েছে বাদুড়ের ডানা, বাদুড়ের ডানার সঙ্গে রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ। আমরা প্রথমে একটু মিলিয়ে দেখে নিই, দেখে নিলেই আমাদের সঠিক আনসার বলা হয়ে যাবে। দেখো বাদুড়ের ডানা, আমরা সবাই জানি বাদুড়ের ডানা হচ্ছে গিয়ে সমবৃত্ত অঙ্গ, অর্থাৎ এখানটায় একের সঙ্গে হয়ে যাবে গ। এবার দেখো একের সঙ্গে গ দুটো অপশানে রয়েছে, তার মানে আমি এখান থেকে কনফার্ম করতে পারছি না কোনটা সঠিক আনসার। তাহলে আমাদের এখানে আরও একটা মিলিয়ে দেখতে হবে। দেখো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা আমরা সবাই জানি এটা কি নিষ্ক্রিয় অঙ্গ, আর প্রাকৃতিক নির্বাচন হবে ডারউইন। তাহলে কোনটা হয়ে যাচ্ছে? 2-এর কর সঙ্গে মিলছে আর 3-এর খর সঙ্গে মিলছে, 3-এর ক্ষয়ের সঙ্গে মিলছে। তাহলে এখানটায় কোনটা সঠিক আনসার হয়ে যাচ্ছে? দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান বি, 1-এরটা গ, 2-এরটা ক আর 3-এরটা খ। অপশান বিটা হয়ে যাচ্ছে সঠিক আনসার।
চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো ক্রিসমাস ডিজিজ বলা হয় কোন রোগকে? রয়েছে 4টে অপশান, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া এ, আলফা থ্যালাসেমিয়াকে নাকি বিটা থ্যালাসেমিয়াকে। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, হিমোফিলিয়া বি রোগকে বলা হয়, হিমোফিলিয়া বি এই রোগটাকে বলা হয় ক্রিসমাস ডিজিজ। কেন বলা হয় ক্রিসমাস ডিজিজ? না, এই হিমোফিলিয়া বি রোগে আমরা জানি আমাদের রক্ততঞ্চনের জন্য দুটো ফ্যাক্টর মেনলি দায়ী। একটা হলো ফ্যাক্টর 8 আর একটা হলো ফ্যাক্টর 9। এইবার যখন এই হিমোফিলিয়া বি হয় তখন কি হয়, এই ফ্যাক্টর 9-এর ঘাটতি দেখা যায় বা ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না, তখন হিমোফিলিয়া বি দেখা যায়। আর এই ফ্যাক্টর 9-এর আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস ফ্যাক্টর, এই ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া বি হয় বলে একে বলা হয় ক্রিসমাস ডিজিজ। আর রয়েছে দেখো হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ হয় ফ্যাক্টর 8-এর অভাবে। ফ্যাক্টর 8-এর অভাবে হয় হিমোফিলিয়া এ। ঠিক আছে, চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? রয়েছে 4টে অপশান, টাইফয়েড, পলিও, কলেরা নাকি টিটেনাস। তোমাদেরকে বলতে হবে কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়, বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, পলিও ভ্যাকসিন 1 নম্বর ভ্যাকসিন, একটাই ভ্যাকসিন যেটা আমরা মুখ দিয়ে গ্রহণ করে থাকি। এই পলিও ভ্যাকসিনের নাম কি? ওপিভি। এই ওপিভির পুরো নাম কি? ওরাল পলিও ভাইরাস। দেখো এখানেই দেওয়া আছে, এই ওরাল কথাটার অর্থই হলো মুখ, ওরাল পলিও ভাইরাস, পলিও ভ্যাকসিন, ওরাল পলিও ভ্যাকসিন। এটা হচ্ছে গিয়ে তাহলে পলিও ভ্যাকসিনের আরেকটা নাম ওরাল পলিও ভ্যাকসিন। এটা হচ্ছে গিয়ে তাহলে এখানটায় দেখো এই ওরাল কথাটার অর্থ মুখ দিয়ে একমাত্র এই ভ্যাকসিনটাই আমরা নিয়ে থাকি। এই যে ওরাল পলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিল? দেখো প্রথম পলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিল বিজ্ঞানী জোনাস সক। বিজ্ঞানী জোনাস সক, বিজ্ঞানী জোনাস সক 1953 খ্রিস্টাব্দে প্রথম পলিও রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিল। কিন্তু এই যে ওরাল পলিও ভাইরাস, ওরাল পলিও ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী স্যাবিন ও তার সহযোগীরা। বিজ্ঞানী স্যাবিন ও তার সহযোগীরা আবিষ্কার করেছিল ওরাল পলিও ভ্যাকসিন। তাহলে মনে রাখবে প্রথম পলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিল জোনাস সক 1953 খ্রিস্টাব্দে, কিন্তু যখন বলবে ওরাল পলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিল তখন বলতে হবে বিজ্ঞানী স্যাবিন ও তার সহযোগীরা। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো উৎসেচকের তালাচাবি মতবাদটি কে প্রকাশ করেন? রয়েছে 4টে অপশান, লিউয়েন হক, রবার্ট হুক, এমিল ফিশার, বার্জেলিয়াস। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, বিজ্ঞানী এমিল ফিশার উৎসেচকের তালাচাবি মতবাদটি প্রকাশ করেন। তালাচাবি মতবাদ বলতে কি? এটা ইংলিশে বলা হয় লক অ্যান্ড কি থিওরি। এটা কে দিয়েছিলেন? এমিল ফিশার। এই যে থিওরিটাতে কি বলা হয়েছিল, এটা উৎসেচকের জন্য নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্যই কাজ করবে। নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্যই কাজ করবে, সেটাকেই বলা হয়েছিল তালা চাবি মতবাদ। যেমন নির্দিষ্ট চাবি দিয়ে নির্দিষ্ট তালা খোলা যায়, তেমন নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট উৎসেচকই কাজ করবে। এই জন্য এই যে থিওরিটাকে বলা হয়েছিল লক অ্যান্ড কি থিওরি বা তালাচাবি মতবাদ। যেমন একটা উদাহরণ দিই, কি আমাদের যে সেদ্ধ শ্বেত সার এই সাবস্ট্রেটের ওপর কাজ করে টায়ালিন উৎসেচক। আবার
ল্যাকটোজের জন্য যে উৎসেচকটা কাজ করে সেই উৎসেচকের নাম হলো ল্যাকটেজ। অর্থাৎ এই নির্দিষ্ট সাবস্ট্রেট, এখানে সেদ্ধ শ্বেতসার একটা সাবস্ট্রেট, সেদ্ধ শ্বেতসারের জন্য শুধুমাত্র টাইলিন উৎসেচকই কাজ করবে। তাহলে এই যে নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট উৎসেচক কাজ করছে, এটাকেই বলা হয় তালা চাবি মতবাদ। আর এই মতবাদটা দিয়েছিলেন বিজ্ঞানী এমিল ফিশার। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো অ্যাপিকো আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? রয়েছে 4টে অপশান। আহমেদাবাদের সরলাবেন, রাজকোষের মীরাবেন, শিরসির পান্ডুয়া হেগড়ে, কৌশানীর সুন্দরলাল বহুগুণা। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, শিরসির পান্ডুয়া হেগড়ে। শিরসি একটা জায়গার নাম, সেই শিরসি জায়গার পান্ডুয়া হেগড়ে অ্যাপিকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অ্যাপিকো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1983 খ্রিস্টাব্দে। 1983 খ্রিস্টাব্দে কর্ণাটকের শিরসি নামক এই অঞ্চল, এই যে বললাম এই শিরসিটা একটা জায়গার নাম, এই কর্ণাটকের শিরসি অঞ্চলে কি হয়েছিল? সলকানি বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে একটি অহিংস আন্দোলন গড়ে উঠেছিল, সেটাকেই বলা হয় অ্যাপিকো আন্দোলন। আর এই অ্যাপিকো কথাটার অর্থই হচ্ছে গভীরভাবে জড়িয়ে থাকা, অর্থাৎ তারা গাছ কাটতে দেবে না বলে গাছকে জড়িয়ে ধরেছিল। এটা চিপকো আন্দোলনের মতনই, কিন্তু এটা হয়েছিল, চিপকো আন্দোলন হয়েছিল আলাদা জায়গায়, আর এটা হয়েছিল কর্ণাটকের শিরসি অঞ্চলে, মনে রাখবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সোনা আমদানি করা হয়? রয়েছে 4টে অপশান। সুইজারল্যান্ড, ভারতে সবথেকে বেশি সোনা কোন দেশ থেকে আমদানি করে? সুইজারল্যান্ড, ইউএই, দক্ষিণ আফ্রিকা নাকি ব্রাজিল? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, সুইজারল্যান্ড থেকে কিন্তু সবথেকে বেশি ভারতে সোনা আমদানি করা হয়। আর তার পরবর্তী স্থানে রয়েছে ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস। এখান থেকে মানে ভারতের যে পরবর্তী সুইজারল্যান্ডের পরে যে সোনা আমদানি করা হয় সেটা ইউএই থেকে। আর ভারত হলো বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ, সোনা ব্যবহারকারীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্বের দ্বিতীয় সোনা ব্যবহারকারী দেশ হলো ভারত, এটা মনে রাখবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো কলকাতায় মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে? রয়েছে 4টে অপশান। 1984, 1986, 1988 নাকি 1989? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। আর এই যে কলকাতা হলো ভারতের মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল এই কলকাতাতেই ভারতের মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। আর এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1984 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে যে ভারতের মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কোথায় না, কলকাতায়, 1984 খ্রিস্টাব্দে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো সোনার কেল্লা, লাল কেল্লা কোন শিলা দ্বারা গঠিত হয়? রয়েছে 4টে অপশান। কোন শিলা দ্বারা গঠিত হয়েছে? দেখো বেলে পাথর, মার্বেল পাথর, চুনা পাথর নাকি নিস? বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। সোনার কেল্লা আর লাল কেল্লা এই দুটোই কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? রয়েছে 4টে অপশান। তরাই ডুয়ার্স, তাল নাকি দিয়ারা? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমাদের যে দার্জিলিং জেলা রয়েছে একদম পশ্চিমবঙ্গের উপরের দিকে ম্যাপটা যদি আমরা দেখি, সেখানে দার্জিলিং রয়েছে। ওই দার্জিলিংয়ের ওখানে শিলিগুড়িটা বাদ দিয়ে দার্জিলিং আর জলপাইগুড়ি এই বিস্তীর্ণ এলাকা এই তরাই আর ডুয়ার্সের মধ্যে পড়ে। এই বিস্তীর্ণ এলাকাকে পুরোটাকেই বলা হয় তরাই আর ডুয়ার্স। এর মধ্যে এই তিস্তা নদী এই তরাই আর ডুয়ার্সকে দুটো ভাগে ভাগ করেছে। তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই, অর্থাৎ আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। আর পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স।
মনে রাখবে তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই, আর তিস্তা নদীর পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। এই তরাই কথার অর্থ কি না স্যাঁতস্যাঁতে জলাভূমি, স্যাঁতস্যাঁতে জলাভূমি। স্যাঁতস্যাঁতে নিম্নভূমি, এটাকে তরাইয়ের অর্থই এটা স্যাঁতস্যাঁতে নিম্নভূমি। আর এই তরাই কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? পশ্চিমে মেচি নদী থেকে পূর্বে সংকোশী নদী পর্যন্ত। এটা মনে রাখবে। জলপাইগুড়ি আর দার্জিলিংয়ের যে অঞ্চলটায় তরাই ডুয়ার্স নামে পরিচিত, তার মধ্যে তিস্তা নদী আছে। তিস্তা নদী এই তরাই আর ডুয়ার্সকে দুটো ভাগে ভাগ করেছে। তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই আর পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। আর এই তরাই কথার অর্থ হলো স্যাঁতস্যাঁতে নিম্নভূমি। আর এই তরাই কোথা থেকে কোথাও অবস্থিত? পশ্চিমে মেচি নদী থেকে পূর্বে সংকোশী নদী পর্যন্ত। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন, অর্থাৎ 21 নম্বর কোয়েশ্চেনে। 21 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো জলের সঙ্গে পোড়া চুনের বিক্রিয়াটি কেমন? রয়েছে 4টে অপশান, তাপগ্রাহী, তাপমোচী, বিয়োজন, নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ তাপমোচী বিক্রিয়া। জলের সঙ্গে যদি আমরা পোড়া চুন মেশাই তাহলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। আর যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে বলা হয় তাপমোচী বিক্রিয়া। আর কিছু বিক্রিয়া থাকে যে বিক্রিয়া হওয়ার ফলে সেই বিক্রিয়াটা পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়, পরিবেশটাকে ঠান্ডা করে, সেই বিক্রিয়াটাকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে তাপমোচী বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, আর যে বিক্রিয়া তাপটা গ্রহণ করে নেয় পরিবেশ থেকে তাকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া। এখানে দেখো পোড়া চুন বলতে ক্যালসিয়াম অক্সাইডের অপনাম পোড়া চুন। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে আমরা যদি জল যোগ করে দিই তখন কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কলিচুন উৎপন্ন হবে, এটা মনে রাখবে। তাহলে ক্যালসিয়াম পোড়া চুনের সঙ্গে যদি জল দিই তাহলে কলিচুন উৎপন্ন হয়, আর এই কলিচুন উৎপন্ন হওয়ার ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় তাপমোচী বিক্রিয়া। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 22 নম্বর কোশ্চেনে। 22 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো অক্সিজেন, এগুলো সব মৌল আয়ন দেওয়া রয়েছে। অক্সিজেন 2-, ফ্লুরিন -, সোডিয়াম প্লাস, আর রয়েছে ম্যাগনেসিয়াম 2+। এই সমস্ত মৌলগুলো পরস্পরের কি? রয়েছে 4টে অপশান, আইসোটোপ, আইসোমার, আইসোটোন। এটা আইসোটোন হবে, এখানটায় হচ্ছে গিয়ে এইগুলো একটু কারেকশান করে নেবে, এখানে অপশানগুলো একটু ভুল রয়েছে। আইসোটোপ, আইসোবার হবে, এটা হবে আইসোটোন, আর এখানটায় আইসো ইলেকট্রন। তাহলে কোনটা? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, নাকি আইসো ইলেকট্রন, কোনটা হবে সঠিক আনসার বলো। দেখো এখানে যদি আমরা দেখি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8টা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। আবার অক্সিজেন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে তার পারমাণবিক সংখ্যা হয়ে যায় 10। ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা 9, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তার পারমাণবিক সংখ্যা তখন হয়ে যাবে, পারমাণবিক সংখ্যা বলতে ইলেকট্রন সংখ্যা তখন হয়ে যাবে 9, এটার হয়ে যাবে 10। এটারও এমনি ছিল 9, এর পারমাণবিক সংখ্যা ছিল 9, এর ছিল 8, এ দুটো ইলেকট্রন গ্রহণ করে 10 হয়ে গেল। ফ্লুরিনও একটা ইলেকট্রন গ্রহণ করে 10 হয়ে গেল। আবার সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এটাও 10-এ পরিণত হয়ে গেল। আবার ম্যাগনেসিয়ামের 12, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে এটাও হয়ে গেল 10। তাহলে দেখো সবগুলোর ইলেকট্রন নাম্বার সমান হয়ে যাচ্ছে। সবগুলোর ইলেকট্রন নাম্বার সমান হয়ে গেলে সেটাকে আমরা কি বলি? আইসো ইলেকট্রন। অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার।
চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? রয়েছে 4টে অপশান, পিসলে, ক্যাভেন্ডিশ, মেন্ডেলিভ নাকি ল্যাভোইসিয়ার। তোমরাও বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যাভেন্ডিশ, আর বিজ্ঞানী পিসলে আবিষ্কার করেছিলেন অক্সিজেন গ্যাস। এটা মনে রাখবে কোন গ্যাস কে আবিষ্কার করেছিলেন। হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যাভেন্ডিশ, বিজ্ঞানী পিসলে আবিষ্কার করেছিলেন অক্সিজেন গ্যাস, আর মেন্ডেলিভকে বলা হয় ফাদার অফ পিরিয়ডিক টেবিল, ফাদার অফ পিরিয়ডিক টেবিল, অর্থাৎ পর্যায় সারণীর জনক বলা হয়। আর রয়েছে ল্যাভোইসিয়ার, ল্যাভোইসিয়ারকে বলা হয় ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি, অর্থাৎ আধুনিক রসায়নবিদ্যার জনক বলা হয়, আধুনিক রসায়নবিদ্যার জনক বলা হয় ল্যাভোইসিয়ারকে। আর পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিভকে। পিসলে আবিষ্কার করেছিলেন অক্সিজেন, আর হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন ক্যাভেন্ডিশ। এগুলো মনে রাখবে, সবগুলোই ইম্পর্টেন্ট। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, এম কক্ষপথে সর্বাধিক কতগুলো মৌল থাকতে পারে? রয়েছে 4টে অপশান, 2, 8, 18 নাকি 32। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসারটা আমি বলার আগে বলে দিই। দেখো আমাদের এরকম ইলেকট্রনের কক্ষপথ থাকে, ইলেকট্রনের কক্ষপথগুলো প্রথম কক্ষপথটাকে বলা হয় কে, তারপরে থাকে এল, তারপরে থাকে এম, তারপরে থাকে এন, এরকম ইলেকট্রনের কক্ষপথগুলো থাকে, ঠিক আছে। এর মধ্যে এর একটা সূত্র রয়েছে, এই যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে তার একটা সূত্র রয়েছে। কি সূত্র না, 2n স্কোয়ার। এখানে কে সমান 1 যদি ধরি, এল সমান 2 যদি ধরি, এম সমান যদি 3 ধরি, আর এন সমান যদি 4 ধরি, এই পরপর মানগুলোকে বসিয়ে এই 2n এর জায়গায় এই 1, 2, 3 বসিয়ে আমরা মান পেয়ে যাবো। তাহলে দেখো কে কক্ষপথে কটা থাকবে, কে কক্ষপথে 2 এর সঙ্গে যদি আমরা 1 স্কোয়ার গুণ করি সেটা 2 থেকে যাবে, তার মানে কে কক্ষপথে 2টো থাকবে। এখানে আমাদেরকে চেয়েছে এম কক্ষপথে, তাহলে এম কক্ষপথের নাম্বার কত? 3। তাহলে এখানে যদি আমরা 2 × 3 স্কোয়ার মানে 9, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 18টা মৌল থাকবে এম কক্ষপথে। এম কক্ষপথে সর্বাধিক মৌল থাকবে 18টা, এটা মনে রাখবে। অনেক সময় পরীক্ষায় এগুলো আসে, কোন কক্ষপথে কতগুলো মৌল থাকে সেটা জানার জন্য। তাহলে তখন তোমরা বলবে যে এম কক্ষপথে, এই সূত্রটা জানলেই কিন্তু আমরা সূত্র আর কোনটা কত নম্বর কক্ষপথ সেটা জানলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে কোনটা সঠিক আনসার হবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, অ্যামোনিয়ামের মধ্যে কিরূপ বন্ধন দেখা যায়? অ্যামোনিয়ামের মধ্যে কিরূপ বন্ধন দেখা যায়? সমযোজী, তড়িৎযোজী, অসমযোজী নাকি কোনোটাই নয়? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ সমযোজী বন্ধন দেখা যায়। সমযোজী বন্ধন কাকে বলা হয়? যখন দুটো মৌল পরস্পর, দুটো আলাদা মৌল পরস্পর একজোড়া ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করে যে একটা বন্ধন গঠন করে, সেই বন্ধনটাকেই বলা হয় সমযোজী বন্ধন। তাহলে আরও একবার বলে দিচ্ছি, দুটো মৌল পরস্পর একজোড়া ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করে সেটাকেই বলা হয় সমযোজী, ব্যবহার করে যে বন্ধন গঠন করে তাকেই বলা হয় সমযোজী বন্ধন। এবার আমি একটু এখানে ছবিটা এঁকে দেখাই তোমাদেরকে অ্যামোনিয়ামে কেমন হয়। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। নাইট্রোজেনের 7 মানে এর ইলেকট্রন বিন্যাস হয় প্রথম কক্ষপথে 2টা, তারপরের কক্ষপথে থাকে 5টা। আর হাইড্রোজেনের, এটা নাইট্রোজেনের, হাইড্রোজেনের 1টা, আর তার একটাই প্রথম কক্ষপথে থাকে। তাহলে এখানে দেখো আমরা যদি নাইট্রোজেন আঁকি, এটা নাইট্রোজেন, নাইট্রোজেনের বাইরের কক্ষে আমাদেরকে যদি বন্ধন দেখতে হয় শুধু বাইরের কক্ষের ইলেকট্রনটা দেখলেই হবে। বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে। দেখো বাইরের কক্ষে যদি 5টা ইলেকট্রনকে আমি এখানে বসাই, আমি একটু আলাদা কালার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন যদি বসাই, আর এই 3 দিকে 3টা ইলেকট্রন বসালাম, এই ইলেকট্রন হলো
আর আমি যদি এদিকে হাইড্রোজেন মৌলকে বসাই, এই তিন দিকে তিনটা যদি হাইড্রোজেন মৌলকে বসাই, তখন দেখো আরও একটা কালার নিয়ে আসি। এখানটা দেখো হাইড্রোজেনের একটা করে অলরেডি তাদের ইলেকট্রন আছে আমরা জানি। তাহলে এখানে দেখো কেমন বন্ধনটা গঠন করবে। এই নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা, আর আমরা সবসময় জানি যে যে কোনো মৌল তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন দিয়ে সুস্থিত হতে চায়। দেখো নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা আছে, সে তাহলে কি করবে, আরও 3টা মৌল নিয়ে 3টা ইলেকট্রন নিয়ে সে সুস্থিত অবস্থায় থাকার চেষ্টা করবে। সেই জন্য হাইড্রোজেনের এই 3টা ইলেকট্রনকেও ব্যবহার করবে নাইট্রোজেন। আবার হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টা ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেন চাইবে যে সে তার বাইরের কক্ষে 2টা ইলেকট্রন পূর্ণ করে সে সুস্থিত অবস্থায় থাকবে। সেই হিসাবে প্রত্যেকটা হাইড্রোজেন 2টো করে ইলেকট্রন, নাইট্রোজেনের 1টা করে আর নিজেদের 1টা করে ইলেকট্রন। তাহলে এখানটায় কি হচ্ছে দেখো, নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের 3টা ইলেকট্রন নিয়ে সুস্থিত অবস্থায়, অর্থাৎ তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ হচ্ছে। আর হাইড্রোজেন প্রত্যেকটা নাইট্রোজেনের থেকে 1টা করে ইলেকট্রন নিয়ে তাদের বাইরের কক্ষে 2টা করে ইলেকট্রন পূর্ণ করছে, দিয়ে তারা সুস্থিত অবস্থায় একটা বন্ধন গঠন করছে। এই বন্ধনটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 26 নম্বর কোশ্চেনে। 26 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে গলানোর জন্য কত পরিমাণ তাপ প্রয়োজন হয়? রয়েছে 4টে অপশান, 80 ক্যালোরি, 100 ক্যালোরি, 200 ক্যালোরি নাকি 400 ক্যালোরি। দেখো আমরা জানি যে 1 গ্রাম বরফকে যদি আমরা 1 গ্রাম জলে পরিণত করতে চাই, 1 গ্রাম বরফকে যদি জলে পরিণত করতে চাই, তখন আমাদের তাপ দরকার হয় 80 ক্যালোরি। তাহলে এখানে 5 গ্রাম বরফকে যদি আমরা গলাতে চাই, তাহলে আমাদের কত তাপ লাগবে? 80 × 5 = 400 ক্যালোরি। সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। চলো আমরা যাই পরের কোশ্চেন, অর্থাৎ 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন রয়েছে, একটি কুলি মাল বহন করছে, এটি কিরূপ বলের উদাহরণ? রয়েছে 4টে অপশান, কার্যহীন বল, সংরক্ষী বল, অভিকেন্দ্র বল নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এখানটায় এটা যদি আমরা ধরি কুলির মাথায় মাল, এই মালের ওজনটা কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে। আমরা জানি ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করে। আর কুলিটা যেহেতু হাঁটছে, তার মানে এই যে মালটারও সরণ হচ্ছে, অর্থাৎ এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখো এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আর আমরা জানি কি ওয়ার্ক মানে যদি আমরা কার্য ধরি, কার্যের সূত্র কি জানি? ওয়ার্ক সমান F cos থিটা, অর্থাৎ F মানে ফোর্স, এখানে বলছে F cos থিটা ইন্টু S মানে সরণ। ঠিক আছে, এইবার কুলিটা মাল নিয়ে যতটাই যাক, এখানে F cos থিটা, এই cos থিটার মান হয়ে যাচ্ছে দেখো 90 ডিগ্রি। তাহলে আর cos 90 এর মান সবসময় হয় 0। তাহলে এখানে যদি আমরা F এর সঙ্গে 0 গুণ করে দিই, তারপরে সরণ যতই হোক না কেন এই মানটা পুরোটা 0ই থাকবে। সেই জন্য এই বলটাকে বলা হয় কার্যহীন বল। কুলি যখন মাল বহন করে সেই বলটাকে বলা হয় কার্যহীন বল। এটা মনে রাখবে কিভাবে কার্যহীন বল হলো সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। কার্যের সূত্র রয়েছে F cos থিটা ইন্টু সরণ। এবার F মানে বলকে বোঝাচ্ছে। এখানে বল দেখো নিচের দিকে কাজ করছে, যেটা ওজন বল, আর যেহেতু এর সরণ ঘটছে সামনের দিকে, সেই জন্য এদের দুটোর মধ্যে কোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। মানে এখানে cos থিটার মান হয়ে যাবে 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি এর মান 0। 0-র সঙ্গে যতটাই সরণ ঘটুক তার মানটা কিন্তু 0ই থাকবে, অর্থাৎ এখানে আমাদের কৃতকার্যের মানটা হয়ে যাচ্ছে 0। আর যেহেতু কৃতকার্যের মান 0 হয়ে যাচ্ছে, সেই জন্য এই বলটাকে বলা হচ্ছে কার্যহীন বল। কুলি যদি মাল বহন করে সেটাকে বলা হবে কার্যহীন বল। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? রয়েছে 4টে অপশান, কঠিন, তরল, গ্যাসীয় নাকি শূন্য মাধ্যম। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ,
কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 29 নাম্বার কোশ্চেন। 29 নাম্বার কোশ্চেন রয়েছে দেখো, আলোর কোন ধর্মের জন্য হিরে চকচক করে? রয়েছে 4টে অপশান, প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি বিচ্ছুরণ। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমরা বলেছিলাম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটো শর্ত বলেছিলাম আগের কোনো ভিডিওতে, তোমাদের কারোর মনে আছে নাকি বলবে, আমি আবারও একবার বলে দিচ্ছি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে আলোকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে, কখনোই যেন না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোটা আসে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো এলে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে না। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রথম শর্ত হচ্ছে আলোকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আপতন কোণের মান, আপতন কোণটাকে যদি আই ধরি, এই আপতন কোণের মান সবসময় সংকট কোণের মানের থেকে বেশি হতে হবে। সংকট কোণকে থিটাসি ধরা হচ্ছে। তাহলে এই দুটো শর্ত অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে হয়। আর হীরের মধ্যে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা যায় বলে সবসময় হিরে চকচক করে দেখতে, এটা মনে রাখবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন রয়েছে দেখো, কোনো বস্তুর চাঁদে ওজন 5 কেজি হলে পৃথিবীতে ওই বস্তুর ওজন কত হবে? রয়েছে 4টে অপশান, 5 কেজি হবে, 10 কেজি হবে, 15 কেজি হবে নাকি 30 কেজি হবে। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার আমরা সবাই জানি, চাঁদ থেকে যদি পৃথিবীতে কোনো বস্তুকে নিয়ে আসি তবে পৃথিবীতে এলে ওই বস্তুর ওজন 6 গুণ বেড়ে যায়। তার মানে এখানে 5-এর সঙ্গে আমাদের 6 গুণ হয়ে যাবে, 5 × 6, তার মানে এখানে হয়ে যাবে 30 কেজি, সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আজকে এতটা পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফ যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটিতে, লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। এখানে কিন্তু প্রতিদিন এরকম প্র্যাকটিস সেটের ভিডিও আসতেই থাকে। আশা করি তোমরা উপকৃত হবে, তোমাদের প্রিপারেশন আরও ভালো হবে। আজকে এ পর্যন্তই, টাটা।